আচ্ছা, বিশেষ করে ভিডিওটা আমার ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা দেখবে, ঠিক আছে, অনেকে দেখবে। তো তোমরা যদি কোনো প্রবলেম হয় অনেকে আবার ক্লাসের সমাধান করে নিতে পারবা, ঠিক আছে, ব্যাচের সমাধান করে নিতে পারবা। আর কমেন্টে জানাই বাচ্চা স্যার এই প্রবলেমটা হইতেছে। তো আজকে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার অ্যান্ড জব অ্যান্ড অ্যাডমিশন অ্যান্ড জব, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ক্লাস 2-তে আসি। আমরা আজকে ক্লাস 2 নিয়ে আলোচনা করব। ক্লাস 2-তে আমি আর কিছু নতুন রুল আলোচনা করব। তো দেখো, আমরা আজকে হয়তো 9 নম্বর রুল নাকি আমি জানি না সঠিকটা, ঠিক আছে। 9 নম্বর রুল, একটা রুল মনে রাখবা, অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ কি জানো? যেন। অ্যাজ ইফ অ্যাজ দোর অর্থ কি? যেন। মনে থাকবে, অ্যাজ ইফ অ্যাজ দোর অর্থ কি? যেন। মোস্ট ইম্পর্টেন্ট রুল, রাইট ফর্ম ভার্বের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রুল। এন্ড এটা শুধু রাইট ফর্ম ভার্ব না, এটা তোমার ফ্রেজে থাকবে, রাইট ফর্ম ভার্বে থাকবে, এরপরে কমপ্লিটিং সেন্টেন্সে থাকবে, অনেক ক্ষেত্রে এটা কানেক্ট হয়ে থাকতে পারে, ঠিক আছে। অ্যাজ ইফ অ্যাজ মোস্ট ইম্পর্টেন্ট রুল, এর অর্থ যেন। তো অ্যাজ ইফ অ্যাজ দোর একটা স্ট্রাকচার আছে। অ্যাজ ইফ অ্যাজ দোর স্ট্রাকচার হলো অ্যাজ ইফ অ্যাজ দো অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, হ্যাঁ, যেমন একটা উদাহরণ নিই, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি, এখন মনে করে এখানে ভার্বটা আছে নো এভরিথিং, হি নো এভরিথিং। সে এমন বান করে যেন সে সব কিছু কি জানে। এখন দেখো, এই যে দেখো, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নো এভরিথিং, আমার রোল আছে কি অ্যাজ ইফ। তা আমি দেখবো অ্যাজ ইফ এর ফার্স্ট অংশটা কি আছে, যেহেতু সেকেন্ড অংশে ব্র্যাকেট আছে, সেকেন্ড অংশের ভার্বটা আমার ঠিক করতে হবে। তাহলে কি প্রথম অংশে কি আছে? হি অ্যাক্টস, তাহলে এটা কি আছে? ভার্ব ওয়ান আছে। তাহলে দেখো, হি অ্যাক্টস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো দেখো এখানে দেখেছি হি অ্যাক্টস, তাহলে কি আছে? ভার্ব ওয়ান আছে। যেহেতু ভার্ব ওয়ান আছে, অ্যাজ ইফ এর প্রথম অংশ ভার্ব মানে প্রেজেন্টে আছে, তাহলে আমার পরের অংশ কি লিখতে হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো এই যে দেখো, সাবজেক্ট আর এই ভার্বের নো ইজ প্রেজেন্ট ফর্ম, আর নোর ফার্স্ট ফর্ম কি? নিউ। হি নিউ এভরিথিং, ঠিক আছে, একদম ক্লিয়ার। অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। দেখো, অ্যাজ ইফ এর জায়গায় কিন্তু অ্যাজ দো থাকতে পারতো, অ্যাজ দো একই কথা, অ্যাজ দো থাকলে কিন্তু একই কথা হতো, ঠিক আছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রুল হলো অ্যাজ ইফ অ্যাজ দো, আরেকটা রুল আছে। আরেকটা রুল হলো যদি অ্যাজ ইফ অ্যাজ দোর প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ অ্যাজ দোর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলো, পরেরটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তো তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জন্য সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব। ফার্স্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব। দেখো আমি একটা উদাহরণ নিই, হি টকড টকড অ্যাজ দো, আমি আগে অ্যাজ ইফ নিছি, এখন অ্যাজ দো দেই, অ্যাজ দো হি নো এভরিথিং, হি নো এভরিথিং। এখন দেখো, আমার দেখতে হবে এটা কি আছে, বাকি কি আছে? অ্যাজ ইফ আছে। তো অ্যাজ ইফ এর প্রথম অংশটা কি আছে? এই যে ভার্ব টু আর হলো সাবজেক্ট। তো সাবজেক্ট প্লাস ভার্ব টু কি? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার অ্যাজ ইফ এর পরের অংশটা কি লিখতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব। এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে আমি আনসারটা কি লিখবো? সাবজেক্ট আছে হেড নাই, আমি দিলাম হেড। আর এই ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আমার কি দিতে হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কারণ আমরা জানি হেড এর পরে কি আসে? ভার্বের থ্রি, known, he had known everything, ঠিক আছে। দেখো, he talked as though he had known everything, ঠিক আছে। as if as the most important একটা রুল ক্লিয়ার হলো। এরপরে দেখো, আসলে কি জানো, রাইট ফর্ম ভার্ব বলো, ইংলিশ বলো, ইংলিশ একটা মজার বিষয়।
তবে সর্বদিকে তোমার কি রাখতে হবে, এটা জ্ঞান রাখতে হবে, তোমার ক্লাসগুলো নিয়মিত করতে হবে। লেটস অত নতুবা, লেটস অত কি নতুবা। লেটস এর একটা মজার স্ট্রাকচার আছে, তোমাদের রাইট নম্বর প্রায়ই আসে লেটস এর একটা মজার স্ট্রাকচার। যেমন লেটস এর স্ট্রাকচার হলো লেটস প্লাস সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। মানে লেটস এর পরে সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। লেটস এর পরে একটা সাবজেক্ট দিতে হবে, শুড মাইট দিতে হবে, ভার্ব ওয়ান প্লাস আদার্স। কমপ্লিটিং সেন্টেন্সে তো থাকবে এটা, কমপ্লিটিং সেন্টেন্সে থাকবে, ঠিক আছে। এমনকি রাইট ফর্ম ভার্ব আসে ওটা। তো দেখো আমি একটা উদাহরণ নিই, সিম্পল উদাহরণ। ইউ শুড রিড মোর। লেটস ইউ fail in the exam. You should fail in the exam. একটু দেখো, you should read more, তোমার উচিত কি করা, অধিক পড়া। you should read more, তোমার উচিত কি করা, অধিক পড়া। লাস্ট নতুন। তো এই সেন্টেন্সটা আমাদের দেখতে হবে কি আছে, লাস্ট আছে। কি আছে, লাস্ট আছে। যেহেতু লাস্ট আছে, যেহেতু আমার লাস্ট আছে, তো লাস্ট এর পরে আমার কি দিতে হয়, লাস্ট এর পরে সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান। তাহলে আমার এই যে ভার্ব ওয়ান ফেল আছে, ফেলের পরে আমার শুড অথবা মাইট দিতে হবে। তাহলে আমি কি দিতে পারি, আনসার কি দিতে হবে, মাইট ফেল, মাইট ফেল ইন দা এক্সাম। ক্লিয়ার, একদম ক্লিয়ার, ঠিক আছে। দেখো রাইট ফর্ম ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট একটা রোল, ঠিক আছে, লাস্ট এর দিয়ে থাকবেই থাকবে। আচ্ছা, আমরা আরেকটা রুল পড়বো, রাইট ফর্ম ভার্বের আরেকটা রুল পড়বো। আরেকটা রুল হলো, আমি জানি না এখন কত নম্বর রুলে আছি, আমি ভুলে গেছি, ঠিক আছে। পাশাপাশি দুটি ভার্ব থাকলে, পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরের ভার্ব এর শেষে আইএনজি যুক্ত করতে হবে, করতে মোস্ট ইম্পর্টেন্ট রুল। একদম রাইট ফর্ম ভার্ব ফানির মতো ক্লিয়ার হবে। পাশাপাশি দুটো ভার্ব থাকলে পরের ভার্বের সাথে কি করবা, আইএনজি যুক্ত করে দেবো। যেমন আমরা এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা উদাহরণ দিই। হি ইজ গো টু মার্কেট। এখন দেখো ইজ একটা ভার্ব, গো একটা ভার্ব, তাহলে আমাকে লিখতে হবে গোয়িং। হি ইজ গোয়িং টু মার্কেট, হি ইজ গোয়িং টু মার্কেট, কারণ পাশাপাশি দুটো ভার্ব আছে, পরের সাথে আইএনজি। এরকম আরো উদাহরণ আছে, আমি বোর্ড প্রশ্ন সলভে তোমাদেরকে বলবো। এ পর্যন্ত অবশ্যই তোমরা আমার সাথে দেখবা, এন্ড চ্যানেলটা কি করবা, সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। এরপরে দেখো আমার আরেকটা রুল, মোস্ট ইম্পর্টেন্ট রুল, আমি এই পর্যন্ত ক্লোজ করে দিব রাইট ফর্ম ভার্ব। আশা করি তোমরা এই রুলগুলো দিয়ে একদম পার্ট টু পার্ট পেসেস কমপ্লিট করতে পারো। আর দু একটা রুল দিব, ঠিক আছে। যেমন দেখো এন্ড অর বাদ দ্বারা, এন্ড অর বাট দ্বারা দুটি ভার্ব যুক্ত থাকলে, এন্ড অর বাট দ্বারা দুটি ভার্ব যুক্ত থাকলে পূর্বের ভার্ব অনুযায়ী মানে সমজাতীয় ভার্ব হবে। এন্ড এর আগে এবং পরে সমজাতীয় ভার্ব। এটা একটু বিস্তারিত লিখলে, ভাঙে লিখলে একটু বড় হয়েছে, যার কারণে আমি সমজাতীয় কথাটা লিখলাম। তার মানে এন্ড এর পরে যে ভার্বের যে অবস্থান থাকবে, এন্ড এর পূর্বে একই অবস্থান থাকবে। বা এন্ড এর পূর্বে যদি ভার্ব টু থাকে, এন্ড এর পরে ভার্ব টু, এন্ড এর পূর্বে যদি প্রেজেন্ট ফর্ম, পরে প্রেজেন্ট ফর্ম, পরে প্রেজেন্ট ফর্ম থাকলে পূর্বে প্রেজেন্ট ফর্ম, এন্ড এর পূর্বে ইনফিনিটিভ থাকলে পরে ইনফিনিটিভ, এন্ড এর পূর্বে আইএনজি থাকলে পরে আইএনজি দিতে হবে। যেমন দেখো আমি যদি উদাহরণ দিই তাহলে বুঝবা। হি ইজ ওয়াকিং অ্যান্ড টক। হি ইজ ওয়াকিং অ্যান্ড টক, দেখো সে হাঁটতেছে এবং কথা বলে, হইল না। দেখো এন্ড এর পূর্বে কি আছে, যেহেতু আমার ভার্ব ওয়ান প্লাস আইএনজি আছে, তার মানে এই আনসার, এই ভার্বের সঠিক ক্রম হবে কি, টকিং। হি ইজ ওয়াকিং অ্যান্ড
টপিক, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লাস্টে মোস্ট ইম্পর্টেন্ট যে রুলটা করবো, ওই রুলটা আমি যেমন দিয়েছিলাম ওয়ান্স আপন এ টাইম আমার পূর্বে ভিডিওতে, ওই রুল অনুযায়ী একটা মোস্ট ইম্পর্টেন্ট রুল হলো এই রুলটা দ্বারা তোমার হয়তো হ্যাঁ একটা পুরো রাইট মুম্বারের পেসেস তোমার কমপ্লিট হইতে পারে, ঠিক আছে। যেমন মোস্ট ইম্পর্টেন্ট রুলটা হলো, আমরা ভুলে গেছিলাম, হ্যাঁ, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। মনে থাকবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখানে আরেকটা সিম্পল কথা লিখে দেই, সাবজেক্ট থার্ড পারসন। যদি তোমার এখানে একটু পারসন সম্পর্কে জানতে হবে, আমি একটু বলে দিই। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, হ্যাঁ, আওয়ার, আস, এগুলো। আর সেকেন্ড পারসন ইউ এবং ইউর, আর বাকি যা আছে সব থার্ড পারসন। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয়? সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এই যে একটা রুল, এই দুইটা রুল দ্বারা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রাইট কমন পড়ে ইন্টারভিউ, ঠিক আছে, একদম শর্টকাট হয়। তো দেখো, আমি যদি এখানে একটু উদাহরণ দিই, আমি বলছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, হি রোড রাইট এ বুক, একদম সিম্পল উদাহরণ, ঠিক আছে। আনসারটা কি হবে? হি আছে, রাইট আছে, তাহলে আমার কি করতে হবে? যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা লিখতে হবে সিঙ্গুলার রাখতে হবে। তো তোমরা এখানে একটা কথা মনে রাখো, রাইট কিন্তু প্লুরাল ভার্ব, কারণ ভার্ব জন্মগতভাবে কি প্লুরাল হয়। ভার্বের শেষে অ্যাজ বা ইএস যুক্ত করে ভার্বটাকে কি করতে হয়? সিঙ্গুলার করতে হয়। ভার্বের শেষে অ্যাজ বা ইএস যুক্ত করে ভার্বটাকে কি করতে হয়? সিঙ্গুলার করতে হয়। হি যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে কি হবে? রাইটস এবং এখানে দেখো আমার এই রুলটাও কাজ করছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বি যুক্ত কখন হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তুমি দেখবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের শেষে কি হয়ে গেছে? রাইটস হয়ে গেছে। কি হয়ে গেছে? রাইটস হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো আমি যদি এখানে এটা না লিখে এটা লিখতাম, দে রাইট, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, এটা যদি বলতাম, এখানে আমি মনে করি না যে আমার প্রিয় খেলা, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে বলতে পারো, কারণ আমি যদি বারবার উদাহরণে ফুটবল আনতেছি। দে প্লে ফুটবল। এখন দেখো, দে কি? একটা প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট। কি একটা? প্লুরাল সাবজেক্ট। প্লুরাল এন্ড সিঙ্গুলার তো বুঝো তোমরা, ঠিক আছে। সিঙ্গুলার মানে একজন, আর প্লুরাল মানে একার অধিক। তো এই দে যেহেতু একটা প্লুরাল সাবজেক্ট, ভার্বটা কি হবে? প্লুরাল। প্লে তো জন্মগতভাবে প্লুরাল, তাহলে আমি আনসার রাখতে পারি কি? প্লে। অনেকে আবার কিন্তু এটা আনসার করতে পারো, প্লেট দিয়ে দিতে পারো, প্লেট দিয়ে দিতে পারো। প্লেট দিলে হবে, সমস্যা নাই। প্লেট দিলে হয়তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে, আর যদি প্লে রাখো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। দে প্লে ফুটবল, তারা কি করে? ফুটবল খেলে, ঠিক আছে। একদম সিম্পল বিষয়, ঠিক আছে, রাইট নাম্বার। তো দেখো, এই যে রুলগুলো লিখছি, এই রুলগুলো দ্বারা আরো কয়েকটা রুল আছে,